এখানে এই বাজেট তিনি উত্থাপন করেছেন, এজন্য তাকে আমি আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় প্রতিমন্ত্রী রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম। জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার কথা শুরু করার আগে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। তার সফরের ভেতর দিয়ে বাংলাদেশে এক আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক নব দিগন্তের একটা যাত্রা শুরু হয়েছে এবং এই সফরে তিনি আমাদের বিরোধী দলীয় নেতার ভাষায় আমি বলি তিনি ছিলেন আমাদের আজকের এই সফরের ভেতর দিয়ে আমাদের দেশ উন্নয়নের এক মহানায়ক, এটা তিনি প্রমাণ করেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী, বিশেষ করে আমাদের বিএনপির এ পর্যন্ত 17তম বাজেট এটি। এই বাজেট দীর্ঘ সময় পরিশ্রম করে এখানে এই বাজেট তিনি উত্থাপন করেছেন, এজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটা ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে আমরা বর্তমানে সরকার গঠন করা হয়েছে। আপনি জানেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। তার আগের দীর্ঘ পথযাত্রায় আমাদেরকে একটা অমানিসার কালো অন্ধকারকে আমাদের ভেদ করে আসতে হয়েছে। অনেক আন্দোলন এবং সংগ্রাম, তার ভেতর দিয়ে আমরা এসেছি। সেজন্য আমি অবশ্যই স্মরণ করতে চাই এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের যারা বাতিঘর হিসাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে আমি স্মরণ করি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের, শহীদদের, এ যাবৎ সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আমি স্মরণ করছি। মানে স্পিকার, আপনি জানেন 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের একটা জমিন প্রস্তুত হয়েছে। সেই জমিনের উপর ভিত্তি করেই দীর্ঘদিন লড়াইয়ের ভেতর দিয়েই আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থান সেই জমিনের উপর নির্ভর করেই হয়েছে। তারই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান হচ্ছে। মাননীয় স্পিকার, এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আজকে যখন আমরা ক্ষমতায় এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করতে হয়েছে। কি পরিস্থিতিতে আমরা সরকার গঠন করেছি সেটা আমরা সকলেই জানি। আমি শুধুমাত্র সামষ্টিক অর্থনীতির একটা তুলনামূলক চিত্রের কিছু অংশ বলতে চাই, এই কারণে যে বিরোধী দলের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ অহর্নিশি যে কথা বলছেন বাজেটের বিভিন্ন খারাপ দিকগুলো নিয়ে, তাদের সকলের এটা অনুভবে আনা দরকার, বিবেচনায় আনা দরকার কি একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমি বলতে চাই, দেখেন 2005-2006 সালের জিডিপি 2005 এবং 2006 সালে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয় 6.78। এই প্রবৃদ্ধি এসেছিল উৎপাদন খাতের উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে। সে সময় অর্থনীতি ছিল স্থিতিশীল, ভারসাম্যমূলক, বিনিয়োগ ও সঞ্চয়ের মধ্যে ছিল কাঙ্ক্ষিত ভারসাম্য। 2005-06 সালে
মাননীয় স্পিকার, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কি অবস্থা হয়েছে 2022-23 অর্থ বছরে সেটা নেমে দাঁড়ালো 5.78-এ, 2023-24 অর্থ বছরে সেটা এসে দাঁড়ালো 4.22, এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে 2024-25 অর্থ বছরে সেটা এসে দাঁড়িয়েছে 3.49। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি একটা বিরাট চ্যালেঞ্জ আজকে আমাদের সরকারের সামনে। 2024 সালের জুলাই মাসে মূল্যস্ফীতি 11.66 দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। বৈদেশিক ঋণ আপনি জানেন যে 6 গুণ বেড়ে, আগের চেয়ে 6 গুণ বেড়ে গত 30 জুন 24-এ এটা 8,12,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময় আভ্যন্তরীণ উৎস হতে আমাদের রেখে যাওয়া যে ঋণ, সেই ঋণ 16 গুণ বেড়েছে মাননীয় স্পিকার, এবং সেটা 10,77,000 কোটি টাকা দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, সরকারের সুদের ব্যয় সবচেয়ে উদ্বেগজনক। 2005-06 সালে যেটা ছিল 1,14,067 কোটি টাকা, সেটা এখন 8,500 কোটি টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 1,14,067 কোটি টাকা। এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের ক্ষমতা নিতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এরকম একটা দুঃসহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে ক্ষমতা নিতে হয়েছে। আজকে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এরকম একটা মুহূর্তে, এত জনসংখ্যার দেশে যে এভাবে যে আজকে বাজেট দেওয়া হয়েছে, আমি মনে করি এই বাজেট আগামী দিনের একটা সোনালী সকাল উপহার দেবে বাংলাদেশের মানুষের। এই বাজেট গোটা বাংলাদেশের মানুষকে একটা আশায় উদ্দীপ্ত করেছে। এই বাজেট গোটা দেশের মানুষের একটা আশার বাণী শুনিয়েছে। এই বাজেটের ভেতর দিয়ে আমাদের দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আমাদের যুব সমাজ সকলেই কিন্তু এই বাজেটের মধ্যে একটা আলোকবর্তিকা দেখতে পাচ্ছে। মাননীয় স্পিকার, আগামী সরকার যে নীতি নিয়েছে, একটু বাড়িয়ে দেবেন কি? অনেকবার লজ্জা পেয়েছে এই চেয়ার, আর লজ্জা পেতে চায় না। আমি শেষ করে দেই। সরকার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, রিকভারি, স্টেবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অ্যান্ড এক্সিলারেশন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে 3R পদ্ধতিতে বাংলাদেশে আগামী 5 বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা আমরা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ।